সালাম আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি হারুন রশিদ আছি আপনাদের সাথে। আপনারা হয়তো অলরেডি জেনে গেছেন গতকালকে যে আরব আমিরাতের সাথে এবং বাংলাদেশ থেকে সকল দেশের সাথে সমস্ত ফ্লাইট বাতিল করা হয়েছে। ইন্টারন্যাশনাল এবং অভ্যন্তরীণ যে ফ্লাইটগুলো আছে সবগুলাই ক্যান্সেল করা হয়েছে 14 এপ্রিল থেকে 20 এপ্রিল পর্যন্ত। তো এটা নিয়ে অনেকে আমাকে প্রশ্ন করেছেন এবং আমাদেরও অনেক যাত্রীর ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে, অনেকেরই অনেক অসুবিধা আছে, সুবিধা আছে। তো এটা নিয়ে বর্তমানে ট্রাভেল অ্যাসোসিয়েশন প্লাস আরও অনেকেই এটা প্রতিবাদ করতেছেন, বিশেষ করে প্রবাসীরা ফেসবুকে দেখলাম এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক রকম প্রতিবাদ করতেছেন। তো এটা আমাদের জন্য কতটুকু ভালো এবং খারাপ হলো, আমরা হয়তো জানি যে প্রথমে যখন 2019 সালে মার্চ মাসের 31 তারিখে প্রথম ফ্লাইট বন্ধ করেছিল আরব আমিরাত সরকার, তারপরেও আমাদের বাংলাদেশে কিন্তু লন্ডন প্লাস আরও বিভিন্ন দেশ থেকে ফ্লাইট কিন্তু আসছিল। তখন যেরকম পদক্ষেপ নেওয়া হয়েছিল সেটা করা হয়েছিল কোয়ারেন্টাইন সিস্টেম, তারপরে সেটা বন্ধ করে তারপরে পিসিআর সিস্টেম করা হলো। তারপরে কিন্তু অনেক দিন লকডাউনের পরে বিভিন্ন দেশের প্রবাসী ভাইরা বাংলাদেশে আসছেন, আসার পরে আবারও তাদেরকে যাওয়ার সুযোগ দেওয়া হলো। আরব আমিরাতেও সুযোগ দিল, প্লাস ওমান, সৌদি, তার প্রায় 1 বছর পরে সবাইকে যাওয়ার সুযোগ দেওয়া হলো। তারপরে হুটহাট করে বাংলাদেশে এরকম একটা সিদ্ধান্ত দিয়ে দিল, কমসে কম 1 সপ্তাহ 10 দিন আগে সেটা জানানো উচিত ছিল। আমাদের দেশের পক্ষ থেকে আমরা সেটা কন্ট্রোল করতে পারতেছি না। আমাদের করোনার যে বিস্তার হয়েছে সেটা আমরা কন্ট্রোল করতে পারতেছি না, সেটা আমাদের ব্যর্থতা। এটা আমাদের লজ্জার যে আমরা কোনো কিছু না জেনে হঠাৎ করে একটা ফ্লাইট বন্ধ করে দিলাম। এই যে প্রবাসী ভাইয়েরা আসছেন ছুটিতে, যারা করোনার আগে আসছিলেন তারাও আটকে আছেন, বিভিন্ন দেশ সুযোগ দিয়েছে আবার তাদের শ্রমিককে ফেরত নেওয়ার জন্য। এখন অনেকে টিকিট করে ফেলেছেন, আর টিকিটের তো অবস্থা জানেন, যেখানে অন্য অন্য দেশের টিকিটের প্রাইস করোনার পরেও স্বাভাবিক আসছে, কিন্তু আমাদের বাংলাদেশের প্রাইস এখনও পর্যন্ত স্বাভাবিক আসবে না। আর আমাদের বাংলাদেশের একটা সিস্টেম আছে, ছোটোবেলায় দেখতাম যখন তেলের দাম 2 টাকা বাড়ানো হতো তখন বাস ভাড়া আরও 4 টাকা বাড়ানো হতো, আর সেটা বাড়তেই থাকতো। তেলের দাম পরবর্তীতে কমলে কিন্তু আর সেটা কমানো হতো না। তো আমাদের বাংলাদেশের সাথে এয়ারলাইন্সগুলো এরকম হয়ে গেছে, করোনার পরে যে প্রাইসগুলো বাড়িয়েছিল সেটা আর কমানোর নামই নেই, এটা আর কমবেও না। এখন যদি করোনা নাও থাকে দুনিয়া, সেটাও হয়তো আর কমার সম্ভাবনা খুব কম। তারপরেও মানুষ যাওয়া আসা করছিল, অনেকেই হয়তো সামনে ঈদ আছে যাওয়ার চিন্তা করছিল বাদ, কিন্তু যারা আটকে আছেন, আটকে পড়া প্রবাসীদেরকে নিয়ে একটু চিন্তা করার দরকার ছিল। এখন মাত্র 1 সপ্তাহ কিন্তু বন্ধ থাকবে ফ্লাইট, তাদের ডিসিশন অনুযায়ী সামনে হয়তো আর বাড়তে পারে, বাট 1 সপ্তাহের মধ্যে কত কিছু হতে পারে। এই যে যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যেতেছে এবং যারা যাওয়ার প্রস্তুতি নিয়েছিলেন তাদের টিকিটগুলো কিন্তু ক্যান্সেল হয়ে গেছে অলরেডি। আজকে অনেক মেসেজ আসছে আমাদের কাছে যেগুলো ক্যান্সেল হয়ে গেছে, আমাদেরই টিকিট প্লাস অন্য অন্য যাদেরই টিকিট আছে ক্যান্সেল হয়ে গেছে। এই টিকিটগুলো পরবর্তীতে রিইস্যু করতে হবে, রিইস্যু করলে দেখা যাবে খুব কাছাকাছি সময়ের মধ্যে টিকিট পাওয়া যাবে না, কারণ আমাদের বাংলাদেশের টিকিটগুলো আমাদের সিন্ডিকেটের মধ্যে থাকে, বিভিন্ন বড় বড় সিন্ডিকেট যারা আছে তাদের কাছে থাকে। তখন আপনি যখন অনলাইনে টিকিটগুলো রিইস্যু করতে যাবেন অথবা এয়ারলাইনের কাছে যাবেন, তারা বলবে সিট নেই, তখন আপনাকে তারা বড় ড্যামারেজ দিয়ে আপনি বিজনেস ক্লাসের সিট নিতে হবে, কারণ আপনি নিয়েছেন ইকোনমিক টিকিট, সেটা আপনি বিজনেস ক্লাসে রূপান্তরিত করতে গেলে অনেক টাকা লাগবে। আবার আপনাকে ফ্রিতে ইস্যু করবে না, ফ্রিতে ইস্যু করতে গেলে দেখা যাবে 1 মাস থেকে 1.5 মাস পরের সিটগুলো আপনি পাইতেছেন। তো আমরা আমাদের বাহিরের দেশ থেকে যারা আসতেছি তাদের ক্ষেত্রে হয়তো একটা কোয়ারেন্টাইন ব্যবস্থা করা যেত, এবং যারা চাইতেছে বিভিন্ন দেশে, যারা শ্রমিক, যারা ছুটিতে আসছেন সৌদি আরব, ওমান, দুবাই, তারা চাইতেছে তাদের ক্ষেত্রে তো কোনো প্রবলেম নাই। তো এই যে বিষয়টা, এটা আমাদের আসলে বড় একটা ব্যর্থতার প্রকাশ হয়েছে। যদি আমাদের দেশে এরকম সিস্টেম থাকতো যে মানুষ আসার পরে কোয়ারেন্টাইন রাখা হতো বা যেভাবেই হোক, আমরা সব কিছু মানতে রাজি ছিলাম এবং মেনেও নিয়েছিলাম। কিছুদিন আগে জর্ডান থেকে আসছিল একটা ফ্লাইট, সেগুলো কোয়ারেন্টাইনে করা হয়েছে, ইউরোপ থেকে নিষেধ করা হয়েছে, লন্ডনের জন্য কোয়ারেন্টাইনের ব্যবস্থা করা হয়েছে। আসলে আমাদের সিস্টেমগুলো এরকম ঠিক নেই। যখনই আমরা কোনো একটা সিস্টেম ফলো করি তখন যেমন আমাদের ব্যর্থতা থাকে তেমন দেশের ব্যর্থতা থাকে। গতকালকে আমি একটা ভিডিওতে দেখলাম একজন বিদেশি নাগরিকের কাছে আমাদের দেশের একটা পুলিশ ঘুষ চেয়েছিল, তো উনি ভিডিও করে সেটা সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিয়েছে। তো আমাদের দেশের সিস্টেমেরও সমস্যা আছে এবং আমাদেরও সমস্যা আছে। এই মোটামুটি যারা করোনার সিজনটা কাটিয়ে উঠছিলেন, মোটামুটি ভাবছিলেন যে কিছু একটা করবেন, আবার ভাবছিলেন দেশে যাবেন, অনেকে ছুটিতে গেছেন, এর মধ্যে আটকে আছেন। আবার সৌদি এবং ওমান আবার তাদের মানুষগুলো নেওয়ার ব্যবস্থা করলো, অনেকেই সৌদিতে যাওয়ার জন্য, ওমানে যাওয়ার জন্য আবার নতুন করে টিকিট করছেন, সব কাগজপত্র রেডি করেছেন, করার পরে ফ্লাইটটা বন্ধ হয়ে গেল।
যদি এক সপ্তাহ পরে এরকম হয়তো যে এক সপ্তাহের জন্য ফ্লাইট বন্ধ রাখা হয়েছে, এক সপ্তাহ পরেই তাদের ফ্লাইট দিয়ে দেওয়া হবে, এরকম না। এই যাদের ফ্লাইট ক্যান্সেল হয়েছে তারা আগামী 1 মাসে তাদের শিডিউল পান কিনা না, এটা হলো বড় একটা কথা। তো এটা নিয়ে অনেকেই এটা প্রতিবাদ করতেছেন, ভালো লাগতেছে। বাট আমাদের প্রবাসীদের চিন্তা কে করতেছে? না বাংলাদেশের কেউ, না অন্য দেশের কেউ, না আমরা করতেছি। আজকে এই যে একটা সিচুয়েশন, যারা অলরেডি কেউ জায়গা জমিও বিক্রি করছে, কেউ সোনাদানা বিক্রি করছে, দেশে গিয়ে ছুটিতে থাকতে থাকতে এমন একটা অবস্থা হয়েছে যে তাদের কাছে খাওয়ার মতো টাকা নাই। তো এখন আবার নতুন করে টিকিট করছেন, আবার সেম সিচুয়েশন। তো বাংলাদেশে এক তো রমজান মাস আসছে, সবাইকে রমাদানের শুভেচ্ছা জানাইতেছি। এক তো রমজান মাস আসছে, জিনিসপত্রের দাম ঊর্ধ্বগতিতে চলতেছে, তার মধ্যে লকডাউন, তার মধ্যে ফ্লাইট ক্যান্সেল। তো মানুষ বাঁচবে কীভাবে? মানুষ তো বাঁচার একটা রাস্তা থাকতে হবে। সব কিছু আল্লাহর উপরে ভরসা করে যদি আমরা বসে থাকি, আমরা যদি কোনো কিছু না করি, চেষ্টা না করি, তাহলে কোনো কিছু সম্ভব না। তো জানি না বাংলাদেশের এটা সিদ্ধান্তটা কতটুকু যৌক্তিক হয়েছে, আর এটা সবাই মেনে না নিলেও কিছু করার নাই, মানতে হবে, যেহেতু আমাদের জন্মটা বাংলাদেশে হয়েছে। অন্য অন্য দেশের ফ্লাইট যখন ক্যান্সেল হয়েছে তখন একটা সীমিত আকারে ক্যান্সেল হয়েছে। আপনারা জানেন কুয়েতেও কিন্তু একটা সুযোগ দিয়েছিল মানুষ যাওয়ার জন্য, অনেক মানুষ গেছে, তারপরে তারা বন্ধ করছে। তো কমসে কম 1 সপ্তাহ 10 দিন সবাইকে সময় দেওয়ার দরকার ছিল, যে না এই 1 সপ্তাহের মধ্যে আপনাদের নিজ নিজ দেশে ফিরে যেতে হবে, যে যেখানে কাজ করতেছেন, অথবা 10 দিন সময় দেওয়া। হুট করে 2 দিনের মধ্যে ফ্লাইট ক্যান্সেল করেছেন, করাতে মানে মানুষ যে কতটা বিভ্রান্ত হয়েছে, সেটা যদি একমাত্র প্রবাসী যারা ছুটিতে আসা যাওয়া করতেছেন তারা ছাড়া সেই অনুভবটা অন্য কেউ করতে পারবে না। তো যারা এগুলো ক্যান্সেল করেছেন বা যারা এই সিদ্ধান্ত নিয়েছেন, তারা হয়তো আমাদের স্থানে নাই। আমাদের স্থানে যদি থাকতেন সেক্ষেত্রে বুঝতে পারতেন যে এটা কতটুকু খারাপ পর্যায়ে চলে গেছে। এখন এই যারা আছেন, ছুটিতে আছেন, যাদের ভিসা ক্যান্সেল হয়ে যাবে, যারা অতিরিক্ত দিন কাটানোর জন্য ভিসা অটোমেটিক ক্যান্সেল হয়ে যাবে, তাদের যে কাগজপত্রগুলো ক্যান্সেল হয়ে যাবে, আইডি ক্যান্সেল হয়ে যাবে, এগুলোর দায়ভার কে নেবে? তা আপনারা কি এতটুকু ভরসা রাখেন বাংলাদেশের উপরে যে আপনার ভিসা ক্যান্সেল হয়ে গেলে আপনার সরকারের মাধ্যমে অন্য কোনো জায়গায়, যে দেশে আপনি আছেন, ওমানে, সৌদিতে, তাদের সাথে কথাবার্তা বলে একটা মিটমাট করবে? আমার মনে হয় না। একমাত্র যেই দেশে আসেন সেই দেশের সরকার যদি কোনো সুযোগ সুবিধা দেয়, সেক্ষেত্রে হয়তো কিছুটা উপকার পাবেন। তো আমরা বরাবরই একটা ব্যর্থ জাতি হয়ে গেছি, এবং আমরা সবচেয়ে বড় একটা ব্যর্থতার পরিচয় দিয়েছি বর্তমানে ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলো হুট করে এভাবে বন্ধ করার কারণে, কোনো নোটিশ ছাড়া। জাস্ট একদিন আগে আলোচনা হয়েছিল যে ফ্লাইট বন্ধ হইতে পারে, এবং পরের দিন ফ্লাইটটা বন্ধ হয়ে গেল। তো যাই হোক, যারাই আছেন, যেখানেই আছেন, সাবধানে থাকবেন, এটাই আমার কথা থাকবে আপনাদের উপরে। আর প্রতিবাদ করার মতো এখানে কোনো কিছুই নেই। আমার মনের যে কথাগুলো ছিল সেগুলো আমি আপনাদের সাথে প্রকাশ করেছি এবং শেয়ার করেছি, যে আপনারাও যদি আপনাদের প্রতিবাদ করেন তাহলে 1 সপ্তাহ কমসে কম অপেক্ষা করেন। তারপরে যদি লকডাউন আরও বাড়ানো হয়, তারপরে কি করবেন? আমাদের যেহেতু এরকম জন্ম হয়েছে, তো আমাদেরকে সবাই কিছু এটা মানতে হবে। এবং যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাইতেছে তারা চেষ্টা করবেন, যদি লকডাউন খুলে তাহলে টাকা একটু বেশি দেওয়া হইলেও আপনারা সেই সিটগুলো আবার রিইস্যু করার জন্য, সেই টিকিটগুলো রিইস্যু করার জন্য। আর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে একটা রিকোয়েস্ট থাকবে, আমাদের প্রবাসী যারাই আছেন তাদের একটা রিকোয়েস্ট থাকবে, সবাই এই রিকোয়েস্টটা করবেন, যে বিশেষ করে সিন্ডিকেটের হাত থেকে বের হয়ে আমাদের টিকিটগুলোর প্রাইস কমাতে হবে। অন্য অন্য দেশ যেখানে করোনার সংক্রমণ কমার পরেই তারা টিকিটের প্রাইস আগের জায়গায় নিয়ে গেছে, আমাদেরকেও সেম টিকিটের সুযোগ সুবিধাটা দেওয়া হোক। আজকে যদি এখান থেকে বাংলাদেশ থেকে আসার টিকিট যখন ছিল আগে 1500 দিরহাম, 1600 দিরহাম, ওই প্রাইজে নিয়ে যাওয়া হইতো, আর এইরকম লকডাউনের টিকিট ক্যান্সেল হইতো, পরের বার রিইস্যু করলে কিন্তু মানুষের গায়ে লাগতো না। বাট এখন এক একটা টিকিট 4 থেকে 4500 দিরহাম শুধুমাত্র বাংলাদেশ থেকে আসার জন্য। এখান থেকে ছুটিতে যাওয়ার জন্য যে টিকিটগুলো আগে 1200, 1300, 1500 দিরহাম ছিল, ওইগুলো এখন 2500, 3000 পর্যন্ত চলে গেছে। আর বিমানের টিকিট বাংলাদেশ থেকে আসার জন্য সেটা তো কল্পনাও করা যায় না। আর ইমিরেটসের টিকিট ওই রকম হাই প্রাইসের। তো মধ্যেখানে কী করতেছে, আমাদের বিমানটা আমাদের বাংলাদেশের ছিল, একটা বাংলাদেশের একটা সম্পদ। তারা চাইলে এই সিচুয়েশনে প্রাইসটা একটু কম করে কিন্তু মানুষের কাছ থেকে ভালো একটা ইনকাম নিতে পারতো। বাট সেটা না করে তারাও অন্য অন্য এয়ারলাইনের মতোই প্রাইসটা অনেক বাড়িয়ে রেখেছে, এবং অন্য অন্য এয়ারলাইনও আমাদের বাংলাদেশের সাথে সেই সুযোগটা নিতে পারতেছে, তারা কিন্তু অন্য দেশের সাথে সেটা নিতে পারতেছে না। সো এটা আমাদের বড় একটা ব্যর্থতা, যে আমাদের উপরে যে চাপগুলো আসে আমরা খুব সহজেই সেটা মানতে রাজি এবং মেনে নিতেছি, এবং যাই হইতেছে না কেন আমরা সেটা কোনো প্রতিবাদ করতে পারতেছি না, আর প্রতিবাদ করলেও সেটা কোনো সুফল পাইতেছি না। আর বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আপনি কথা বলা মানে আপনি যদি কোনো কিছুর বিরোধিতা করেন, তার মানে আপনি রাষ্ট্রদ্রোহী হয়ে যাবেন বা বড় কোনো সমস্যায় পড়ে যাবেন, যার কারণে আমরা প্রবাসী যারা, এরা খুবই অসহায় না। আমরা দেশে গিয়ে কোনো কথা বলতে পারি, আর বিদেশে তো আমরা বন্দী। তো
তো সব মিলাইয়া আজকালকে মিডিল ইস্টে যারা আছেন তারা তো ফেসবুকে এটা লেখালেখিও করতে পারবেন না, লেখালেখি করলেও আপনাদের উপরে সমস্যা হবে, আর আপনি প্রতিবাদ করা তো অনেক দূরের কথা। আর বাংলাদেশে গেলে তো আপনি মানে যেমন বাংলাদেশে আপনার এলাকার কিছু মানুষ দেখবেন বিভিন্ন রাজনীতিকের সাথে জড়িত, বাট তারা আপনার সাথে এমন আচরণ করবে যে মানে বেয়াদবের মতো আচরণ করবে। আপনি বড় হয়েও আপনার বড় কারোর সামনে আপনি যেটা করতে পারবেন না, আপনার ছোট যাদেরকে আপনি মানে বাচ্চা দেখে আসছিলেন তারা আপনার সাথে আজকে যে ব্যবহারটা করে আসবে। তো মানে এটা কাল্পনিক একটা দেশ হয়ে গেছে। আমরা সবাই আগে যে দেশটা দেখেছিলাম এখন সেটা কল্পনার বাহিরে। আমাদের মানুষ আমরা সবাই সব কিছু পরিবর্তন হয়ে গেছে। দেশ যেমন ডিজিটাল হয়েছে তেমন আমরাও ডিজিটাল হয়ে গেছি। এখন আমাদের কাছে কোনো মানুষত্ব বলতে কোনো কিছু নাই। তো যাই হোক, অনুরোধ এটাই থাকবে যে যদিও লকডাউনের জন্য যে ফ্লাইটটা বন্ধ হয়ে গেছে এখন সবাই মানতে আমরা রাজি, বাট পরবর্তীতে সময় যাতে আমাদের টিকিট যেগুলো ক্যান্সেল হয়েছে সেগুলো যাতে আমরা সিন্ডিকেটবিহীন সরাসরি এয়ারলাইন থেকে কম টাকার মধ্যে এবং টাকা ছাড়াই আমরা যাতে সেই টিকিটগুলো ইস্যু করতে পারি। আর যাদের যতটুকু ক্ষতি হয়েছে সেই ক্ষতিটা আমাদের কেউ পুষিয়ে দিবে না, বাট সেই ক্ষতিটা আমাদের নিজেদেরকে পোষাতে হবে। তো যাই হোক, সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। নেক্সট কোনো ভিডিওতে যদি কোনো আপডেট আসে অবশ্যই দেখা হবে। আজকের মতো বিদায় নিতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।